উচ্চ মাধ্যমিক চতুর্থ সেমিস্টারের ছাত্রছাত্রী বন্ধুদের জন্য আজ আমরা আলোচনা করতে চলেছি হারুন সালেমের মাসি গল্পটি নিয়ে। এর আগে হলুদ পোড়া গল্পটা আমি পড়িয়ে দিয়েছি। আজ পড়াবো হারুন সালেমের মাসি, মহাশ্বেতা দেবীর লেখা, হৃদয়কে ছুঁয়ে যাওয়া একটা গল্প। আজকে যখন চারিদিকে তাকাই, হিন্দু মুসলমান নিয়ে জাত ধর্মের এত ভেদাভেদ, এত লড়াই, সেই জায়গাতে দাঁড়িয়ে হারুন সালেমের মাসি আমাদের মূল্যবোধের শিক্ষা দেবে। একজন হিন্দু মহিলা কি করে মুসলমান ছেলে হারার মাসি থেকে মা হয়ে উঠল, সেই গল্পই আজ আমরা পড়ব। মহাশ্বেতা দেবীর লেখার মধ্যে চিরকাল গরিব মানুষের কথা ঘুরে ফিরে এসেছে। এই গল্পও তার ব্যতিক্রম নয়। গল্পটি নেওয়া হয়েছে স্তনদায়িনী ও অন্যান্য গল্প এই নামের একটি গল্প সংকলন থেকে। আজ আমরা গল্পের বেশ খানিকটা অংশ পড়িয়ে দেব, কারণ গল্পটা আকৃতিতে অনেক বড়, একটা ভিডিও করে পড়ানো সম্ভব নয়। আজ আমি প্রথম পর্ব পড়াচ্ছি, পরের দিন বাকি অংশটুকু পড়িয়ে দেব। একটা আবদার তোমাদের সবার কাছে, যদি ভালো লাগে ভিডিওতে লাইক করে দিও। চ্যানেলে নতুন হয়ে থাকলে সম্রাট এক্সক্লুসিভ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে একেবারেই ভুলো না। যারা ভালো মানের বাংলা সহায়িকা বা সাজেস্টিভ গাইড বই চাইছো, তারা আমাদের সম্রাট এক্সক্লুসিভ সাজেশন সিরিজের বইগুলি সংগ্রহ করে নিতে ভুলো না। তোমাদের জানিয়ে রাখি, তোমাদের পছন্দের বই, তোমাদের আবেগের বই সম্রাট এক্সক্লুসিভ উচ্চ মাধ্যমিক 4th সেমিস্টার ইতিমধ্যেই প্রকাশিত হয়ে গেছে। নীল রঙের বই, যে কোনো বইয়ের দোকানে যাও, খোঁজ করো, বই পাওয়া যাবে। তাছাড়া কলেজ স্ট্রিট, ফ্লিপকার্ট, অ্যামাজন বা অন্যান্য অনলাইন প্ল্যাটফর্মেও আমাদের বই পাওয়া যাচ্ছে। এখন তাহলে শুরু করি গল্পের লাইন ধরে ধরে শব্দার্থ সহ আলোচনা। অঘ্রাণের সকালে জলের ওপর ঠান্ডা স্বর ভাঙেনি, বাস স্ট্যান্ডের চায়ের দোকানে উনুন ধরেনি। হারা গৌরবীর উঠোনে এসে দাঁড়ালো। কাক ভোর, তখনও জলের ওপর যে পাতলা স্বর পড়ে শীতকালে, সেই স্বরটা ভাঙেনি। বাস স্ট্যান্ডে ভোরবেলায় যখন চায়ের দোকান খুলে যায়, সেটাও খোলেনি। এরম কাক ভোরে হারা, যার পুরো নাম হারুন সালেম, গৌরবীর বাড়ির উঠোনে এসে দাঁড়ায়। হারার বয়স 7 হলে কি হয়, জ্বরে জ্বরে জীব এড়ে কথা ওর সড়গড় হয়নি এখনো। ছোটবেলা থেকেই হারা জ্বরে জ্বরে ভুগে ওর জিভটা এড়ে গেছে। মানে 7 বছর হয়ে গেলেও এখনো ছোট্ট বাচ্চাদের মতো আধো আধো করে সে কথা বলে। মাঝে মাঝে কথা আটকে যায়, এমনকি কথা বলতে গিয়ে মাঝে মাঝে বেঁধে যায়। হারা বলল, মা ললেলা মাসি, ডেকে ডেকে দেখলাম মা রা দেয় না। মানে বলতে চাইলো, মাসি, গৌরবীকে মাসি বলে বলছে, মাসি মা নড়ছে না, অনেক ডাকলাম, রা দিচ্ছে না, সাড়া দিচ্ছে না। রা দেওয়া মানে সাড়া দেওয়া। গৌরবী ওর নিড়িনি আর থলি খুঁজছিল। নিড়িনি হচ্ছে যেটা দিয়ে ঘাস খুঁজে তোলে। হাতে নিড়িনি নিয়ে পেট কাপড়ের থলিটা গুজে, হাতে নিড়িনি আর ছায়াতে বা কোমরের থলিটা গুজে গৌরবী আর হারার মা বিলের ধারে, খাল পাড়ে থানকুনি পাতা তোলে, কচু শাক কাটে, যজ্ঞ ডুমুরের ডাল, দুর্ব ঘাস আর বেলপাতা যা পায় সব ওরা বেচে দেয় যশোদাদের কাছে। মানে হারার মা আর গৌরবী দুজনে রোজ এই রকম শাক পাতা তোলে, তারপর যা পায় সেগুলো যশোদাদের কাছে বেচে দেয়। যশোদারা কজন, মানে যশোদা এবং ওর মতো কয়েকজন মহিলারা রোজ সকালে গাড়িতে কলকাতায় যায়, দুপুরে ফেরে। তো তাদের হাত দিয়ে এইগুলো গৌরবী বেচতে পাঠায়। গৌরবী যায় না। গৌরবীর একখানা পা জন্ম থেকে খুঁতো। খুঁতো মানে খুঁত যুক্ত, বা সে একটা পা ঠিক নয়, হাঁটতে পারে না। গোড়ালি আর পাতা বাঁকা, মানে পাটা একটা পা উল্টো দিকে, হ্যান্ডিক্যাপ আর কি। আঙুলগুলো পেছনে বাঁকানো। গৌরবী তাড়াতাড়ি হাঁটতে পারে না। শাক পাতা, গুগলি, গুগলি মানে ছোট ছোট শামুক, হারার মার ওপরই নির্ভর। মানে এইগুলো সব তুলতে গুগলি, শাক পাতা গৌরবী হারার মায়ের উপর নির্ভর করে। হারার মা হচ্ছে গৌরবীর প্রতিবেশী এবং গৌরবীর বান্ধবী, তাই দুজনে মিলে শাক পাতা তোলে। ঈশ্বরের জিনিস তো, শাকে পাতায় দোষ নেই। মানে কি, এইটা একটু বোঝো। শাক পাতা তো কেউ লাগায় না, মানে কেউ কি বাড়িতে রোপণ করে শাক পাতা? না।
এইগুলো ঈশ্বরের জিনিস, তাই গৌরবীর মতে এইগুলো তোলাতে কোনো দোষ নেই, এগুলো তাই তারা তুলে বিক্রি করে। হারার কথা শুনে গৌরবী অবাক হয়ে গেল, বলল, রা কাড়ে না কেন? মানে গৌরবী ওই দিনও নিড়েনি টিড়েনি খুঁজছে যে শাক তুলতে যাবে, কাক ভরে হারা এসে বলছে মা নড়ে না। গৌরবী বলল, কেন নড়ে না কেন? জানি না। গৌরবী বলছে মানে দাঁড়া। গৌরবী হারার পেছন পেছন পা টেনে টেনে হারাদের ঘরে গেল। হারার বাবা ঘরামি ছিল, মানে ঘর তৈরির কাজ করতো, মিস্ত্রি ছিল। ঘরখানা খুব উঁচু করে বেঁধেছিল, মাথা তুলে দেখতে হতো। ঘর তোলার কিছুদিন বাদেই হারার বাবা মারা যায়। ওর মাথায় বালিশের নিচে রূপোর হাঁসুলির মতন, রূপোর হাঁসুলি বা হাঁসোদা, মানে দা এক ধরনের হাঁসুলি বা হাঁসো বলে সেগুলোকে, এগুলো যারা গ্রামে থাকো তারা অনেকে দেখেছো। তার মতো চকচকে নিড়নচাঁদা সাপ ছিল, এক ধরনের বিষধর সাপ ওর বাবার বালিশের নিচে ছিল। হাতের আঙুল থেকে বিষ খুব তাড়াতাড়ি মাথায় উঠে গিয়েছিল। ওর বাবার হাতের আঙুলে সেই সাপ দংশন করে আর সেই বিষ খুব তাড়াতাড়ি মাথা পর্যন্ত উঠে যায়, মানে ওর বাবা মারা গেছিল। মাদুর মুড়ে হারার বাবাকে উঠোন সই করবার পর সমাজের লোকেরাই বলেছিল, ও ঘর তুলেছিল যেন কোঠা বাড়ি, বলে মাটিতে থুতু ফেলেছিল। মাদুরে মুড়ে হারার বাবাকে উঠোন সই মানে কবরে শায়িত করা, বা এখানে উঠোনে শোয়ানো। উঠোনে শোয়া মানে উঠোনের উপর কবর দেওয়া। উঠোন সই করার পর সমাজের লোকেরাই বলেছিল, অর্থাৎ হারাদের সমাজের লোকেরাই বলেছিল, হ্যাঁ ঘর তুলেছে যেন কোঠা বাড়ি, বলে মাটিতে থুতু ফেলেছিল। এটা একটা খুব নিকৃষ্ট নোংরা সামাজিক সংস্কার, যে গরিবরা বড় লোকদের চাইতে উঁচু বাড়ি বানাতে পারবে না, বা তথাকথিত নিচু জাত। সমাজে তো কোনো মানুষ উঁচু নিচু হয় না, সমাজ কিছু মানুষকে বলে এরা নিচু জাত, তো নিচু জাতরা উঁচু জাতের মতো বড় বাড়ি বানাতে পারবে না। তাই ওর বাবা মরে যাওয়ার পর সবাই মাটিতে থুতু ফেলে বলেছিল, এই লোক এইরকম একটা কাজ করেছে বলে মরল। তখন হারার মা বুঝতে পেরেছিল অতখানি উঁচু ঘর তোলাটা সমাজের মানুষ ভালোভাবে দেখেনি। মনে করেছে কাঙালের আস্পর্ধা, মনে করেছে একটা কাঙাল সে স্পর্ধা দেখাচ্ছে এত বড় বাড়ি বানিয়ে। তোমার ছেলে বিবির ভিকিরি দশা, তুমি সামান্য ঘরামি, এটা আর কি পাড়ার লোকেরা বলেছিল। তুমি পাল বাবুদের চেয়ে উঁচু ঘর তোলো কেন? সেই ঘরেই শুয়েছিল হারার মা, মানে এই রকম গ্রামের লোকেরা বলেছিল, হ্যাঁ তোর বউয়ের ছেলের ভিকিরি দশা, তুই পাল বাবুদের থেকেও বড় লোকের চাইতেও বড় বাড়ি বানাস। সেই ঘরেই শুয়েছিল হারার মা। রোজই ওর রাতে জ্বর হয় আর চোখের ওপর হাত চাপা দিয়ে শুয়ে শুয়ে ও কাঁদে। ওর বাবা মরে যাওয়ার পর হারার মা বা হারুন সালেমের মা রোজ রাতে কাঁদে, আর মানে অসুস্থ তো ভেতরে ভেতরে, রাতের দিকে জ্বরও হয়। গৌরবীর হঠাৎ ভুল হয়ে গেল। এবার তোমার মনে হবে গৌরবীর ভুল হয়ে গেল কেন? মানে গৌরবী মনে মনে ভাবছে, আজকেও বুঝি ওর মার জ্বর হয়েছে, ওর মা কাঁদছে। এই ভাবনাটা গৌরবীর ভুল ছিল। হলো কাঁদিস নাকি বলে নিচু হয়েই গৌরবী মুখ তুলল, মানে এই বলে গৌরবী ঘরে ঢুকে নিচু হয়েই মুখ তুলল, পেছনে সরে এলো। মানে গৌরবী বুঝতে পারলো হারার মা আর বেঁচে নেই। দরজার কপাট ঠেলে দিয়ে হারাকে বলল, খবর দে হারা কাকাকে, বল মাসি ডাকে। হারা তাড়াতাড়ি দরজা খুলে দিয়ে হারাকে বলল, গৌরবী যা, তোর কাকা যে আছে তাকে ডেকে আন, বল আমি ডাকছি। হারার কাকা বাস স্ট্যান্ডে মাঝে মাঝে থাকে, মোড বয়, মানে ওখানের মালপত্র বওয়ার কাজ করে। দুপুরে পেরিয়ে বিকেল নাগাদ রাজমিস্ত্রি পাড়ার কজন এসে হারার মা আয়েশা বিবিকে তুলে নিয়ে গেল। আসলে নাম আয়েশা, কিন্তু গ্রামের লোকেরা আয়েছা বলে ডাকে, তো আমরা উত্তর লেখার সময় আয়েছাই লিখব। তো এখানে কি বলা হলো, তার কাকা এলো না, কাকাকে পাওয়া গেল না। তারপর রাজমিস্ত্রি পাড়ার লোকেরা বেলায় এসে, বিকেল নাগাদ এসে হারার মাকে কবরে দেওয়ার ব্যবস্থা করলো। গৌরবী বলল, সঙ্গে যাহারা মাটি দে। মুসলমান মতে সংস্কার করতে গেলে আপনজনের হাতের মাটি প্রয়োজন। বিকেলে পড়ন্ত আলোয় একা একা যজ্ঞডুমুরের ডাল ভাঙতে ভাঙতে গৌরবীর নিজের জন্য বড় কষ্ট হলো। কারণ কেন কষ্ট হলো, একটা কারণ তো বুঝতে পারছো, তার বান্ধবী সারা জীবন তার সঙ্গে শাক পাতা তোলায় হেল্প করতো, সেই বান্ধবী মারা গেছে। ফলে গৌরবীর মনে একটা শূন্যতা, একটা দুঃখ থাকবেই। তার কষ্ট হচ্ছে এটা ভেবে, হারার মা ছেলের হাতের মাটি পেল, ভাগ্যে ছিল। নিজের ঘরে শুয়ে মরল, কপালে ছিল।
আমি বা কোথায় মরবো, কে মুখে শলা দেবে কে জানে। কারণ এই গৌরবীকে তার ছেলে খেতে দেয় না। গৌরবী অন্যের আশ্রয়ে থাকে। গৌরবী যেখানে থাকে এটা নিজের বাড়িও না। গৌরবী মনে মনে ভাবলো, হারার মাতাও নিজের বাড়িতে মরল, নিজের ছেলের হাতের মাটি পেল, আমি মরলে কোথায় মরবো কে জানে, আমার মুখে কে আগুন দেবে কে জানে। এই সব সময় গৌরবীর বড় কষ্ট হয়। ও রেল লাইনের দিকে চেয়ে থাকে। যখন এইসব ভাবে গৌরবীর খুব কষ্ট হয়, রেল লাইনের দিকে তাকিয়ে থাকে। কয়েকটা স্টেশনের পথ মাত্র, মাত্র কয়েকটা স্টেশন, সেখানেই গৌরবীর সমাজের লোকেরা জমি পেয়েছে। সেখানেই গৌরবী যে আর কি সম্প্রদায়ের মানুষ, ওদের সমাজের লোকেরা সরকারের তরফ থেকে জমি পেয়েছে, ঘর বেঁধেছে। ওর ছেলে নিবারণ সেখানেই আছে। গৌরবীও থাকতে পারত, নিবারণ থাকতে দিল না। এই যে গৌরবীও ছেলের কাছে থাকতে পারত, থাকতে চেয়েছিল, কিন্তু ছেলে মাকে রাখেনি। মানুষের বউ এসে শাশুড়িকে পর করে দেয়। আমরা তো দেখেছি, সবার বাড়িতে হয় না, অনেক বাড়িতে ছেলে বিয়ে করে আনার পরই মা বাবাকে আলাদা করে দেয়, কিন্তু গৌরবীর কপালে তা হয়নি। বউ কিছু বলার আগেই, মানে বৌমা বাড়িতে আসা মাত্রই নিবারণ বলল, এবার পুটির কাছে যাও গিয়া, মাঝে মাঝে আমি খবর দিব। ছেলে বলল, যাও যাও, বোনের কাছে গিয়ে থাকো, আমি মাঝে মাঝে তোমায় খবর দেব। মেয়ের কাছে তখন নিবারণ বলেছিল, কেন মনে নেই? এবার কি ঘটনা মনে নেই সেটা একটু পড়ব। তখনই গৌরবী বুঝতে পেরেছিল কি ভয়ানক প্রতিহিংসা নিবারণের। ধরো এখান থেকে একটা প্রশ্ন, যে নিবারণের প্রতিহিংসার বর্ণনা দাও। কি প্রতিহিংসা? কিছুই ও ভোলে না। বাসের কন্ডাক্টরকে জামাই করতে গিয়ে নিবারণের বাবা ঘর তৈরির টাকা ভেঙে ঘড়ি, সাইকেল, টর্চ কিনেছিল। নিবারণের বয়স তখন অনেক কম। সাইকেলটা দেখতে দেখতে ও বলেছিল, সব একজনকে দিবি, তোমার কি একটা সন্তান? মানে ভাবো, নিবারণের বাবা ঘর তৈরির টাকা ভেঙে মেয়ের বিয়ে দেওয়ার সময় জামাইকে নানা রকম উপহার দিয়েছিল। ওইটুকু অবস্থায়, বাচ্চা অবস্থাতে, তখন নিবারণ বলেছিল, তোর কি একটা সন্তান, সব একজনকে কেন দিবি? বাপ ছেলেতে খুব বেঁধেছিল। বাবা ছেলের মধ্যে তর্কাতর্কি হয়। গৌরবী বলেছিল, তোর এত রিস কেন, তোর মনে এত রাগ রোষ কেন? সময় পুটি আমায় ভাত দিবে, মানে যখন খারাপ সময় হবে দেখবি পুটিই আমায় খেতে দেবে। কোন মেয়ে আজকাল বাপ মাকে খেতে দেয় না বল? বলছে আমায় পুটিই খেতে দেবে। কোন মেয়ে খেতে দেয় না? ভালো, সময় বোঝা যাবে, নিবারণ বলেছিল। নিবারণ বলেছিল, সময় হোক, বোঝা যাবে। তারপর কত বছর ধরে নিবারণ চেষ্টা করে ঘর তুলল, মেঝেটা পাকা করলো, নিজে বিয়ে করতে না করতে মাকে ভাত দিতে অস্বীকার করলো। কারণ ওই ছোটবেলার প্রতিহিংসা। ছোটবেলায় ওর মা বলেছিল যে আমাকে পুটিই খেতে দেবে, তাই বিয়ে করা মাত্র নিবারণ বললো, যাও পুটির কাছে যাও গে। সে আজ 8 বছরের কথা। বাসের চাকরি খুইয়ে জামাই বহুদিন ঘরে বসা। মানে পুটির যেখানে বিয়ে হয়েছিল, পুটির অবস্থা এখন শোচনীয়। সেখানে গিয়ে গৌরবী সত্যিই থাকতে পারবে না। ওদের জামাই মানে অলরেডি চাকরি খুইয়েছে। মেয়েও এ বাড়ি ও বাড়ি করে কাজ করে। গৌরবী আজ 6-7 বছর ধরে এই গ্রামেই আছে। মেয়ে বাড়িতে গৌরবীর দুরবস্থা দেখে গৌরবীকে এখানে নিয়ে আসে মুকুন্দ। মানে গৌরবী মেয়ের বাড়িতেই থাকতো, কিন্তু মেয়ের অবস্থা খুব খারাপ। জামাইয়ের চাকরি চলে গেছে, মেয়ে ওর বাড়ি কাজ করে। তো গৌরবীর দুরবস্থা দেখে 6-7 বছর আগে মুকুন্দ নামে একজন দুঃসম্পর্কের আত্মীয় বা পাড়াতুতো আত্মীয় গৌরবীকে এখানে নিয়ে আসে। বড় জোগাড়ে মানুষ মুকুন্দ। মানে মুকুন্দ খুব জোগাড়ে, মানে কর্মতৎপর, কাজের মানুষ। হাতে পায়ে অসুরের বল। এ তল্লাটে 3-4 জায়গায় জমি করে ফেলেছে। আজকাল মানুষ বড় মন্দ হয়ে গেছে, ঘর জমিতে বসত না থাকলেই জবরদখল। তার মানে এই মুকুন্দ এখন জমি জায়গার কাজ করে। এবার তোমরা জানো যে একটা জমিতে দীর্ঘদিন কেউ না থাকলে অনেকে জবরদখল করে নেয়। তাই মুকুন্দ এই এরম একটা জায়গায় এনে গৌরবীকে বসালো, যাতে জায়গাটা কেউ জবরদখল না করে। ঘরটুনি ধরে বসে থাকো পিসি, নিবারণ যা হয় দেবে, উঠোনে যা হয় দুটো শাক পাতা আজ যে খেতে পাববে না। মানে ওকে বলেছিল যে এই ঘরটুকু, ঘরটুনু মানে এই ঘরটুকু তুমি আর কি ধরে বসে থাকো, নিবারণ যা দেয় দেবে, আর তুমি এখানে দুটো শাক পাতা ফলিয়ে অজ্জে মানে চাষ করে খেতে পারবে না, বেঁচে থাক বাপ। মানে গৌরবীর একটা সহায় হয়েছিল, গৌরবীকে থাকার জায়গা দিল। গৌরবী বলেছিল, বেঁচে থাক বাপ।
বলে গৌরবী এখানে এসে উঠেছিল। বড় যেন ভেতর পানে ঢোকানো গ্রাম। এই গ্রামটা একটু ভেতরের দিকে। গ্রাম বললে হয় না, না বললেও হয় না, বড় রাস্তার ওপর না শহরের খুব কাছে, মানে এটা গ্রাম শহরের মাঝামাঝি একটা আর কি, এরম একটা গ্রাম। গৌরবী ভেবে পায়নি এখানে সে কেমন করে একবেলা দুটো ভাত জোটাবে। গৌরবীর মাথায় আসছে না যে শহরের থেকে দূরে আমি এখানে কি কাজ করব, এখানে কি করে আমি নিজের ভাত জোটাবো। নিবারণ এখন প্রাইভেট বাসের টিকিট বাবু। মাকে সে মাসে 5 টাকা করে দিয়েছিল ক মাস, তারপর আর দেয়নি। প্রথম প্রথম নিবারণ মাকে মাসে 5 টাকা করে দিত, পরে আর দেয়নি। খিদের জ্বালায় গৌরবী মাঝে মাঝে মেটে আলু সিদ্ধ করে খেয়েছে। গরিব মানুষ কি করবে? মেটে আলু দুই রকম হয়, একটা মাটির নিচে বড় আলু আলু থাকে, ওটা বিক্রি হয়, আর গাছের উপর ছোট ছোট কিছু আলু হয়, ওগুলো অনেকে পুড়িয়ে টুড়িয়ে খায়, সিদ্ধ করে খায়। কাঠের আগুনের তাতে বসে বসে কত সময় যেন আগের জন্মে শোনা রূপকথার মতো বৌঝিকালের শোনা গল্পের কথা মনে পড়েছে, ফেলে আসা দেশঘরের কথা, পুকুর ঘাটে বাসন মাজতে মাজতে শোনা কথা। মানে গৌরবীর পেটে ভাত নেই, গৌরবী খেতে পায় না, কিন্তু মাঝে মাঝে খিদে পেটে বসে থাকে আর পুরনো কথা ভাবে। কোন সময়ের কথা? গৌরবী যখন বউ ছিল, ঝি ছিল, মানে মেয়ে বউ ছিল, গৌরবীর ছোটবেলার কথা, বউ হয়ে যখন সে সংসার করছে সেই কথা। তাকে সবাই জিজ্ঞেস করেছিল, অপারুলের মা, মেয়ের কেমন বিয়া দিছ? এখানে একটা জিনিস মনে রাখবে, এই পারুল, সাবিত্রী, পুটি একই ব্যক্তির নাম, অর্থাৎ এই যে যে গৌরবী, গৌরবীর মেয়ের নাম। তোমরা দেখবে অনেকের একসঙ্গে 2-3টে নাম থাকে, এখানেও তাই। সবাই জিজ্ঞেস করতো মানে গৌরবীকে, তোমার মেয়েকে কেমন জায়গায় বিয়ে দিয়েছো? গৌরবী বলতো, ভালো দিদি, 4 ওয়াক্ত গরম ভাত খায়, 4 বেলা গরম ভাত খেতে পারে। গৌরবীর আবার একটা কথা মনে পড়ছে, গৌরবীকে এরকম না খেয়ে থাকতে দেখে হারার মা বলেছিল, যখন যেমন তখন তেমন চললে অমনি জোটে না, আমাদের জোটে কেমন করে? গৌরবীকে দেখে হারার মা বলেছিল যে দেখো, যখন যেমন তখন তেমন চলতে হয়, এখন তো আর আগের মতন অবস্থা নেই, আমাদের চলে কি করে, তুমিও এইভাবে খাবে। এবার উত্তর করেছিল, মানে গৌরবী প্রশ্ন করেছিল কেমন করে। দেখো, গৌরবী যেই শাক পাতা বেছে খায়, এই বুদ্ধিটা কেমন করে পেল? হারার মা ওকে বলেছিল, নারকেল পাতা চাছো, মানে নারকেল পাতা পাতা কেটে ওর ভেতর থেকে কাঠি বের করো, কাঠি নিয়ে কুস্তে বাঁধো, সেগুলোকে ভালো করে বাঁধো, শাকগুলি জগডুমুরের ডাল নিয়ে যোশীদের দাও, শাক, গুগলি, জগডুমুরের ডাল, এগুলো যোশীদের দাও, বিকেলে পয়সা দিয়ে যাবে, ওদের কাছে দাও, ওরা শহর থেকে বিক্রি করে এনে বিকেলে পয়সা দেবে। হারার মার নামটা অবধি গৌরবী জানতো না, শুধু রমজানের মাস পালন করতে দেখে বুঝেছিল ওদের সমাজ আলাদা। অর্থাৎ গৌরবী যখন দেখে ওরা রমজান মাসে উপোস করছে, তখন গৌরবী বুঝেছিল উভয়ের ধর্ম বা উভয়ের সমাজ আলাদা। আমার পা ল্যাংড়া, আমি শহরে যাই না, তুই যাস না কেন? গৌরবী জিজ্ঞেস করেছিল। উত্তরে হারার মা নিঃশ্বাস ফেলে বলেছিল, ডরাই দিদি, ভয় হয়, মানে একজন বিধবা মহিলা, আমি একা একা কেমন করে যাব। না, গৌরবীর দাওয়ায় উঠে বসেনি হারার মা রান্নার সময়। ওই যে সমাজের ভেদাভেদ, হিন্দু মুসলমান ছোঁয়াছুঁই, গৌরবীর ঘরে কোনোদিনও হারার মা ওঠেনি, কিন্তু উঠোনে বসেছে, উকুন বেছেছে, একই সঙ্গে বসে বসে হাঁটুরেদের বাজার থেকে ফেলে যাওয়া বাঁধাকপির বুড়ো পাতা, থেতলে যাওয়া বিলেতি বেগুন কুড়িয়েছে। যারা হাট করে বাজার থেকে কেনাকাটা করে যাচ্ছে, বাঁধাকপির বুড়ো পাতা ভেঙে ফেলে দেয়, অনেকে অনেকে বিলেতি বেগুন মানে টমেটো ফেলে দেয়, সেইগুলো ওরা মিলে কুড়িয়েছে। সেই হারার মা ড্যাং ডেগিয়ে চলে গেল। বড় দুঃখ হলো গৌরবীর। তারপর মনে হলো তার চেয়ে হারার মা ভাগ্যবতী। কারণ গৌরবী দেখলো হারার মা নিজের বাড়িতে মরতে পেরেছে, নিজের ছেলে সৎকার করেছে, আর গৌরবীর 3 কুলে সবাই থাকতেও কেউ তাকে আপন করে না, কেউ তাকে কাছে টেনে নেয় না, এই সব কারণে। পরে, এটা পরের ঘটনা, যোশীকে দেখে জিজ্ঞেস করছে, হারাটার কি হলো যোশী, ওর কাকা নিয়ে গেল? মানে গৌরবী জানতে চাইলো। যোশী বলল, কে জানে মা। যোশী প্রায় ছুটে চলে গেল। যোশীরা হাঁটে না, ছোটে, আন্ডারলাইন করবে। মানে এই যোশী কারা? যোশীরা বলতে এখানে যোশী একজনের নাম, ভালো নাম যশোদা। তো বলছে এই যোশীরা মানে যোশীর মতো মেয়েরা, যশোদার মতো মেয়েরা, এরা দৌড়য় সকালবেলায়। কেন? আসলে ওরা চাল বয়, শহরে যায়, সঙ্গে শাক পাতা, নারকেল পাতা, কাঠি যা পায় নেয়, দাঁড়িয়ে কথা বলা ওরা সকালে আর কি সময় পায় না। গৌরবী মাথা নাড়ল। হারা প্রায় ওর উঠোনে বসে থাকে, গাছের ছায় ঘুমোয়, মার গাছের ধুদলটা, চিচিঙ্গেটা গৌরবীকে দিয়ে যায়। হারার মাথাটা বড়, শরীর রোগা, উপোস করা অভ্যেস হয়ে গেছে বলে চোখে একটা বিজ্ঞ ভাব, যেন সব জানে। আসলে এখানে বলা হয়েছে
মা বেঁচে থাকতে হারা গৌরবীদের বাড়িতে আসতো, গৌরবী মার গাছে যেসব ফল ফলাদি হয়েছে মানে সবজি, ধুদল চিচিঙ্গে এগুলো দিয়ে যেত। হারা বা খেতে পায় না, তাই মাথাটা বড়, চেহারায় যেন একটা বিজ্ঞ বিজ্ঞ ভাব চলে এসছে। গৌরবী ভাবছে কাকার সঙ্গে গেল বুঝি, ভাবতেই ওর কষ্ট হলো। আজ ক বছর ধরে হারা আর হারার মা ওকে ওর নিঃসঙ্গতা ভুলিয়ে রেখেছে। মানে গৌরবীর তিন কুলে কেউ নেই। হারা আর হারার মা অন্য ধর্মের হলেও গৌরবীর আপন হয়ে উঠেছিল, গৌরবীর বন্ধু হয়ে উঠেছিল হারার মা। ওদের কথা ভাবতেই হঠাৎ গৌরবীর মনে হলো কাপড়খানা কেচে ধুয়ে চুলটা আঁচড়ে একবার নিবারণের কাছে গিয়ে দাঁড়ালে কেমন হয়। ভাবছে আমার ছেলের কাছে যাব একবার, কেমন হয়, দুটো ভাত দে নিবারণ বলে কেঁদে পড়লে কি নিবারণ মাকে ফেলে দিবে? মানে ভাবছে আমি যদি আমার ছেলের কাছে গিয়ে বলে আমায় দুটো ভাত খেতে দে, আমার ছেলে কি আমায় তাড়িয়ে দেবে? ভাবতে ভাবতে গৌরবী একটা মস্ত বড় নারকেল পাতা টানতে টানতে ঘরে ফিরল। পাতা চেঁচে কাঠি বের করা বেশ কাজ, অনেক সময় লাগে তাতে। বাকি সময় আঙুলের আন্দাজে উকুন বেছে বেছে কাটানো যায়। সন্ধেবেলায় তো একগাল খুঁত চিবিয়ে এক ঘটি জল খেয়ে ঘুমিয়ে পড়লেই হয়। দেখো গরিব মানুষ এইভাবেই তারা আর কি দিন কাটায়। বাড়ি ফিরে গৌরবী দেখলো বা উঠোনে হারা বসে আছে। মানে গৌরবী সারাদিন এইভাবে কাটালো, নারকেল পাতা চাষলো, এটা ওটা করলো। বাড়ি ফিরে দেখছে না, হারা তোর মানে কাকার সঙ্গে যায়নি, উঠোনে বসা। অবাক হয়ে গৌরবী বলল তুই? কাকা আসতে বন্য এখানে? বন্য যেথা খুশি সেথা গিয়ে মরগা। সে কি বন্য? হারা আঙুলের কর গুনে গুনে মনে করে বলল কাকার ঘরে কাকি নেই, কাকা টেনে ঘোরে দেশে দেশে যায়। তোর নিজের কাকা? মা বলতো নিজের নয়। তোর নিজের কে আছে? মা বলতো কেউ নেই। এটা শুনে গৌরবীর খারাপ লাগলো। গৌরবী বলল যা দাওয়ায় খেয়ে শো গা, যা ওই ঘরের বারান্দায় শো। গৌরবী নিজে এক গাল খুদ খেলো, হারাকে এক গাল দিল। দেখো খুদ, খুব মানে ছোট ছোট ভাঙা চালকে খুদ বলে, তাই ওদের ঘরে ছিল, তাই খেলো। ভাতও নেই। তারপর চাটাই বিছিয়ে গড়াতে গড়াতে ভেবেচিন্তে ওর মাথা ঘুরে গেল। মানে শুয়ে পড়ে গৌরবীর মাথা ঘুরছে। হারা কি ওর কাছেই থাকবে নাকি? এ কী বিপদ, কী বিপদ! ওর নিজের বলতে কেউ নেই। গৌরবী ভাবছে হারার কেউ নেই, তাহলে ও কি এখন আমার কাছেই থেকে যাবে? হারার মার কথা মনে পড়ল। ছেঁড়া কাপড় পরা, গেরো দিয়ে পরা, রোগা ছিপছিপে মানুষ, এক মাথা রুক্ষ চুল, চুলের বাহার খুব কোকড়া ফুরফুরে, গলায় একটা মাদুলি ছাড়া আর কোনো গয়না নেই। দুঃখীর দুঃখী, দরিদ্রের দরিদ্র। এমন গরিব দেখলে গৌরবীর বউকালে শাশুড়িরা বলতো তেল জল দেও, মাথায় দেউ, ভাত দাও, পেটে খাও। মানে হারার মাকে দেখতেই দুঃখী দুঃখী, মাথায় তেল নেই, মুখ শুকনো। গৌরবী যখন বউ সবে সবে বিয়ে হয়েছে, সেই সময় শাশুড়িরা এই রকম মহিলাদের দেখলে বলতো একে একটু সাহায্য করো, একটু তেল দাও, একটু খেতে দাও। নিজের কেউ থাকলে এমন অবস্থা হতো কি? অসম্ভব দুশ্চিন্তা হলো গৌরবীর। হারার মার সাতকুলে কেউ নেই, তা বলে গৌরবী কি করবে? তার নিজের আতপেটা অন্ন জোটে কি জোটে না, তাছাড়া গৌরবী কেমন করে হারাকে ঠাঁই দেয়? হারা কি তার ধর্মের মানুষ নাকি সমাজের? কেমন লাগলো আজকের ক্লাস আমাকে অবশ্যই লিখে জানিও। আবারও বলবো, তোমাদের জন্য সম্রাট এক্সক্লুসিভ নীল রঙের চতুর্থ সেমিস্টারের বইগুলি প্রকাশিত হয়ে গেছে। এক্ষুনি বাড়ির পাশের বইয়ের দোকানে খোঁজ করো, যদি না থাকে দোকানদারকে মৌলিক লাইব্রেরির এই বইগুলি এনে দিতে বলো। আজকের ক্লাস এখানে শেষ করব। আগামী ক্লাসে গল্পের বাকি অংশটা আমি তোমাদের পড়িয়ে দেব। সবাই ভালো থেকো, সবার জন্য রইল অনেক অনেক ভালোবাসা।